ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের পার্টনারশিপ অধ্যায়ে রিটায়ারমেন্ট অংশের যে অঙ্কগুলো আছে সেখান থেকে আজকে আমরা আরেকটা অঙ্ক সমাধান করব। সেটা হচ্ছে এনইউ বিবিএস পাস 2017। তাহলে পাস অনার্স যাই হোক, অঙ্কগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। শুধু অঙ্কগুলো বুঝে নিলে তাহলে আমি রিটায়ারমেন্টে আরও একটা অঙ্ক করে দিয়েছিলাম, আর এই একটা অঙ্ক, এই দুইটা অঙ্ক যদি সবাই ভালো করে বুঝতে পারো তাহলে যেভাবে অঙ্কগুলো আসুক, মানে কথাগুলো দেখ না কেন, সবগুলো আমরা করতে পারবো। কোনো সময় অঙ্ক মুখস্থ করার চেষ্টা করবো না, প্রশ্নের ভিতরে কি বলছে তাহলে আমাদের কাজগুলো কিভাবে করতে হয় সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্কগুলো আমরা করতে পারবো। এখানে দেখো, দেয়ার ব্যালেন্স শিট বলছে অফ দিশা তিশা অ্যান্ড নিশা। তাহলে এখানে আছে কয়জন? তিনজন। প্রফিট হু হায়ার বলছে শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটাল স্টোর। তার মানে কি, তারা যে ব্যবসায় তিনজন আছে তারা ব্যবসায় লাভ ক্ষতিটা তাদের মূলধনের যে মূলধন যে আকারে দিছে সেইভাবে নিয়ে যাবে। তার মানে কি, যে মূলধন বেশি দিছে সে বেশি পাবে, যে কম দিছে সে কম পাবে। তাহলে ওইটা অনুপাতটা আমাদের নিজেদের বের করতে হবে। সেইটা সহজ জিনিস। এই যে এখানে দেখো, ক্যাপিটাল দিশা 20,000, তিশা 15,000, নিশা 10,000। এখানে বুঝেই যাইতেছে দিশা সবার চেয়ে বেশি দিছে, সে বেশি পাবে। তিশা তার চেয়ে একটু কম দিছে, নিশা তার চেয়ে একটু কম দিছে। তাহলে এই টাকাগুলোর থেকে অনুপাত বের করতে গেলে আমি তোমাদের বলি, অনুপাত বের করা মানে হচ্ছে ভাগ করে ছোটো করা। অনুপাত মানে ভাগ করে ছোটো করা। সবগুলাকে আমাদের সমান একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন তোমাদের এখানে সহজে একটা টেকনিক দেখাই আমি। এই যে এখানে দেখো 3টা শূন্য বাদ দিতে পারবো, এখানে তিনটা বাদ দিয়ে দিলাম। তাইলে আমাদের অবশিষ্ট থাকলো কত? 20, 15 এবং 10। 20কে আমাদের 4 দিয়ে ভাগ করা যাবে, 20কে 5 দিয়ে ভাগ করা যাবে, 15কে 5 দিয়ে ভাগ করা যাবে, 10কেও 5 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যাবে, কিন্তু সেই সংখ্যাগুলো দ্বারা তিনটাকেই ভাগ করা যাবে না। তাহলে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দ্বারা সবগুলোকে ভাগ করা যাবে। তাহলে 5 দিয়ে যদি আমরা 20কে ভাগ দিই সেটা হচ্ছে 4, 5 দিয়ে যদি আমরা 15কে ভাগ দিই সেটা হচ্ছে 3, আর 5 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি সেটা হচ্ছে 2। তাইলে ব্যবসায় অনুপাত হয়ে গেছে 3, 2, অনুপাত হয়ে গেছে 4, 3 এবং 2। তাহলে আমাদের ব্যবসায় অনুপাত হয়ে গেল 4:3:2। এটা দেওয়া ছিল না, আমরা সহজে এটা বের করতে পারলাম। এখন এই যে একটা ব্যালেন্স শিট এখানে দেওয়া আছে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে, সেইটা হচ্ছে অ্যাসেট, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর ইনভেন্টরি, মেশিনারি, ল্যান্ড বিল্ডিং, লাইবিলিটিস হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, তিনজনের টাকা আছে, যোগফলও দেওয়া আছে। এই অঙ্কে আমাদের ইম্পর্টেন্ট বিষয় এখানে কি কি বলছে আমরা সেগুলো বুঝবো, আর সাথে সাথে আমরা জাবেদাগুলো দিয়ে দিব। তাইলে দেখো, তিশা রিটায়ার্ড সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন। তিশা ব্যবসা থেকে চলে গেছে। তাহলে তিশা যদি চলে যায়, দিশা এবং নিশা কিন্তু এখনও ব্যবসার মধ্যে রয়ে গেছে। তাহলে আমাদের কাজ কি, দেখতে হবে কি কি এখানে পরিবর্তন হয়েছে। 1 নাম্বার, ইনভেন্টরি ডিপ্রিসিয়েটেড 5% অ্যান্ড মেশিনারি 4%। মেশিনারি এবং ইনভেন্টরি দুইটাই আমরা জানি সম্পদ। দুইটা সম্পদই যেহেতু কমে গেছে, সম্পদ কমার জার্নাল আমরা পারি। সম্পদ কমে গেলে হয়ে যায় ক্রেডিট, আর রিভ্যালুয়েশন হবে ডেবিট। তাহলে আমাদের এখানে জার্নালটা হবে কি, জার্নালটা হবে রিভ্যালুয়েশন ডেবিট, আর ইনভেন্টরি ক্রেডিট, মেশিন ক্রেডিট। এই যে পার্সেন্টেজ বলছে টাকাগুলো আমরা, তারা বলছে কি ইনভেন্টরি 5% আর মেশিনারি 4%। তাহলে ইনভেন্টরির টাকা যে ছিল 8,000 সেইটার 5%, মেশিনারির টাকা ছিল 8,500 সেইটার 4%। এই টাকা হবে 400 এবং 340 যোগ করলে রিভ্যালুয়েশনের টাকা হচ্ছে 740। তারপর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট বলছে ব্রড 5% অ্যাকাউন্ট রিসিভেবল। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিত বাবদ 5% আমাদের অনাদায়ী পাওনা ধার্য করতে হবে। তাহলে এখানে আমাদের দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 5,000 আর অ্যালাউন্স আগে থেকেই আছে 200। তাহলে 5,000-এর 5% করলে আমরা পাবো 250। 250-এর মধ্যে আগে থেকে যেহেতু 200 লেখা আছে, নতুন করে লিখতে হবে 50। সেটার দায় বৃদ্ধি পাইছে। দায় বৃদ্ধি পাওয়ার জার্নাল আমরা জানি রিভ্যালুয়েশন ডেবিট, আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট হবে ক্রেডিট। আবার লিখছে এ ক্লেম ফর ড্যামেজ হ্যাজ অ্যারাইজেন এগেনস্ট বলছে ফার্ম লাইবিলিটি এক্সটেন্ড। এখানে লাইবিলিটির ক্ষতিজনিত কারণে 1300 টাকা দায় বৃদ্ধি পাইছে। তাহলে এইটাও যেহেতু দায় বৃদ্ধি, আগেরটাও দায় বৃদ্ধি, দুইটা মিলিয়ে আমরা একটা জাবেদা লিখে দিই। রিভ্যালুয়েশন ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেপস ওই যে 50 বলছিলাম, আর লাইবিলিটি ড্যামেজ বলছে কত? 1300। তাহলে 1300 আর 50 হচ্ছে 1350। আমাদের দুইটা জার্নাল হয়ে গেল। আমরা সিরিয়াল মতো 3 নাম্বারের কাজ করে ফেলছি। 4 নাম্বার, ভ্যালু অফ দ্য ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড এবং বিল্ডিং আগে ছিল 25,000, এখন বলছে অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। তার মানে 20% কি হবে?
বৃদ্ধি পাবে। 20% যখন বৃদ্ধি পাবে, সেই বৃদ্ধি পাবার টাকাটা কি, ল্যান্ড বিল্ডিং হবে ডেবিট আর রিভ্যালুয়েশন হবে ক্রেডিট। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তি হয় ডেবিট, রিভ্যালুয়েশন হয়ে যাবে ক্রেডিট 5000। এখন এই যে এখানে সম্পত্তি এবং দায় বাবদ তিনটে জাবেদা আমরা দিয়ে ফেললাম, আমরা এখানে দেখতে পেলাম কি সম্পত্তি আমার 5000 টাকা বৃদ্ধি পাইছে, সেটা মুনাফা হয়েছে, আর দায় বৃদ্ধি পাইছে 1350, আবার সম্পদ হ্রাস পাইছে 740, সেইটা দ্বারা আমার ক্ষতি হয়েছে। তাহলে 5000 থেকে এই দুইটা ক্ষতি বিয়োগ করে দিলে টাকা অবশিষ্ট থাকবে 2910। ওই 2910 টাকা হচ্ছে মুনাফা, সেইটা রিভ্যালুয়েশনের মুনাফা। তাহলে রিভ্যালুয়েশনের মুনাফা জানি আমরা, মুনাফা হোক বা ক্ষতি হোক সেইটাও ভাগ করে দিতে হয়। অ্যাডমিশনে দেখছিলাম সেটা ভাগ করতে হবে পুরাতনদের মধ্যে, আর এখানে যেহেতু আগে থেকেই 3 জন আছে, তাহলে এখানে 3 জনের মধ্যেই ভাগ করা লাগবে। তাই আমরা লিখছি রিভ্যালুয়েশন ডেবিট, দিশা ক্যাপিটাল, তিশা ক্যাপিটাল, নিশা ক্যাপিটাল, ক্রেডিট। ক্যাপিটাল কেন লিখলাম, মুনাফার কারণে মূলধনের টাকা বৃদ্ধি পাবে। এই টাকাগুলো কিভাবে আসবে, ওই যে আমরা দেখলাম 4:3:2 আমরা বের করছিলাম, সেইটা দ্বারা যোগফল দিয়ে আমরা ভাগ দিব 2910 টাকাকে, আর 4 দ্বারা গুণ দিলে এই টাকা আসবে, 3 দ্বারা গুণ দিলে এই টাকা আসবে, 2 দ্বারা গুণ দিলে এই টাকা পাওয়া যাবে। এটা সহজ কাজ, কাজটা বুঝে নিও। তারপর দেখো দ্য গুডউইল অফ এন্টার বলছে ফার্ম, ফিক্সড বলছে টাকা 10,800। গুডউইল যদি ফিক্সড বলা থাকে সেইটা কিন্তু ব্যালেন্স শিটে যাবে না, সেইটার জার্নাল হবে। আর দেখা লাগবে আমাদের এখানে কি কি লেখা আছে। তাইলে তিশা বলছে শেয়ার অফ দ্য সেম টু বি অ্যাডজাস্টেড ইনটু দ্য অ্যাকাউন্ট। দিশা অ্যান্ড নিশা হু আর গোয়িং টু শেয়ার অ্যান্ড প্রফিট ফিউচার প্রপোর্শন 5:3। তার মানে কি, গুডউইল বাবদ 10,800 টাকা ফিক্সড হিসাব করা হয়েছে, সেই যে 10,800 টাকা সেটা 3 জনের। তাহলে 3 জনের মধ্যে 2 জন যেহেতু এখনও ব্যবসার মধ্যে আছে, তাদের গুডউইলের টাকা তো কিছু হবে না, যে চলে গেছে তার টাকা নিয়ে কাজ করতে হবে। তাহলে যে চলে গেছে তার টাকা কিভাবে আমরা পাবো, আমরা যদি কাজ করি 10,800, সেইটাকে যদি আমরা 4, 3, 7, 8, 2, 9 দিয়ে ভাগ দিই, সেইটা হচ্ছে 1200। আর যে চলে গেছে তার অনুপাত ছিল 3 দ্বারা গুণ দিলে হচ্ছে 3,600। এই 3,600 টাকা আমাদের কি করতে হবে, যে 2 জন এখনও আছে তাদের মধ্যে ভাগ করতে হবে। তাহলে তাদের মধ্যে ভাগ করা হবে এইভাবে, তারা সেই টাকাটা যে চলে গেছে তাকে দিয়ে দিবে। তাহলে তারা যদি দিয়ে দেয়, তাদের মূলধনের টাকা কি হবে, কমে যাবে। আর তাদের মূলধনের টাকা কমে যাবে এবং যে চলে গেছে তার মূলধনের টাকা বৃদ্ধি পাবে। তাইলে এখানে যাবে, হবে দেখো দিশা ক্যাপিটাল, দিশা যেহেতু টাকাটা তাকে দিবে, নিশা ক্যাপিটাল ডেবিট, সেও টাকাটা দিবে, আর কাকে দিবে, তারা তিশাকে। তাহলে তিশা ক্যাপিটাল হবে ক্রেডিট। আবার বলি আমি, 3400 টাকা হচ্ছে যে চলে যাবে তার গুডউইলের টাকা, সেই টাকাটা সে চলে যাবে মানে নিয়ে যাবে। তাহলে কারা তাকে দিবে, দিশা এবং নিশা। তাদের মূলধন থেকে নিয়ে যেহেতু দিবে, তাহলে তাদের মূলধনের টাকা কমবে, তাদের মূলধন কমে হয়ে যাবে ডেবিট, আর যে চলে যাবে তার মূলধন বৃদ্ধি পেয়ে হয়ে যাবে ক্রেডিট। তাই আমরা দিশা ক্যাপিটাল, নিশা ক্যাপিটাল আর তিশা ক্যাপিটাল লিখলাম 3400 টাকা। এই টাকাটা ভাগ হবে 5:3। 5:3 কেন, সেটা আগে তো তারা 2 জন রয়ে গেছে, একজন তো চলে গেছে, তাহলে 5:3 হচ্ছে 8। তাইলে আমরা কি করব, এই 3,600 টাকাকে 8 দিয়ে ভাগ দিব, 5 দ্বারা গুণ দিলে এই টাকা আসবে, আর আবার 8 দিয়ে ভাগ দিব, 3 দ্বারা গুণ দিলে 1650 টাকা আসবে। এই কথাগুলো বুঝতে হবে। এখন প্রশ্নে আরও কিছু জায়গা বাকি আছে, সেইটা হচ্ছে আমাদের এই যে দেখো এখানে দ্য এন্টার ক্যাপিটাল অফ নিউলি বলছে কনস্টিটিউটেড ফার্ম বি ফিক্সড। ব্যবসায়ের নতুন মূলধন হিসাব করা হয়েছে স্থায়ীভাবে 28,000 টাকা। সেটা কি, ব্যবসার থেকে যখন একজন চলে গেছে, তাহলে রয়ে গেছে কয়জন, 2 জন। ওই 2 জনের মূলধন হিসাব করা হয়েছে 28,000, মানে তাদের মূলধন বাবদ টাকা থাকবে কত, 28,000। তাহলে 28,000 টাকা যদি মূলধন নতুন করে হিসাব হয়ে যায়, আমরা জানি নতুন মূলধনকে ব্যালেন্স সিডি বলা হয়। তাহলে এই যে 28,000 টাকা, সেইটা 2 জনের, তাদের অনুপাত কত হয়েছিল, নতুন অনুপাত দেওয়া ছিল 5:3। তাহলে আমাদের এখানে একটা কাজ তোমাদের আমি আগেই দেখাই রাখি। আমাদের এখানে কাজটা হচ্ছে এই যে দেখো, নিউলি ক্যাপিটাল ফিক্সড বলছে দিশা অ্যান্ড নিশা 28,000। দিশা এবং নিশার 28,000 টাকা যেহেতু ক্যাপিটাল ফিক্সড করা হয়েছে, সেটার রেশিও হচ্ছে 5:3। আর যেহেতু মূলধন আগে থেকে হিসাব করে রাখা হয়েছে, সেইটা ব্যালেন্স সিডি। এখন দিশার কত টাকা, নিশার কত টাকা, 28,000 টাকাকে আমরা 5, 3, 8 দিয়ে ভাগ দিব, 5 দ্বারা গুণ দিলে 17,500। নিশার হচ্ছে 8 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ 10,500।
এই হচ্ছে তাদের ব্যালেন্স সিডি এর নতুন মূলধন। এই যে আমি লিখে দিছি ব্যালেন্স সিডি ক্যাপিটাল অ্যাকাউন্টে এটা যাবে। তারপর এখানে আবার লিখছে দেখো দিশা এন্ড নিশা ইন ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও। ব্র্যাকেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটা ভালো করে খেয়াল করো। এখানে হচ্ছে অ্যাকচুয়াল ক্যাশ, প্রকৃত নগদ, টু বি ব্রট ইন অর টু বি উইথড্রোন। প্রকৃত নগদ হয়তো ব্যবসায় নিয়ে আসতে হবে অথবা ব্যবসা থেকে তুলে নিয়ে যাবে। এখন সেইটা কোন নগদ, সেইটা হচ্ছে অ্যাডজাস্ট টু সেড অ্যামাউন্ট অ্যাজ দ্য ক্যাশ মে বি। এটার মানে হচ্ছে যে দুইজন অংশীদার ব্যবসায় রয়ে গেছে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পর আমাদের যেহেতু আগের থেকে মূলধন 17,500 আর 10,500 বলে দেওয়া আছে, তাহলে আমাদের দেখতে হবে তারা ব্যবসায় থাকা অবস্থায় তাদের মূলধনের টাকা কি আরও কম হয় নাকি আরও বেশি হয়। যদি কারো মূলধন কম হয় সে ব্যবসায় আরও টাকা নিয়ে আসবে, এইটাই হচ্ছে এখানে বলছে ক্যাশ ইন ব্রড। আর যদি তার মূলধনের টাকা ওই ব্যালেন্স সিডির টাকা থেকে বেশি হয় তাহলে সে ওই ব্যালেন্স সিডির টাকা রেখে বাকি টাকা নিয়ে যাবে। আবার সহজে বলি, দিশার হচ্ছে মূলধন থাকতে হবে 17,500, তার চেয়ে বেশি যদি হয়ে যায় সে বাকি টাকা নিয়ে যাবে, তার চেয়ে কম যদি হয় সে ব্যবসায় দিতে হবে। নিশার ক্যাপিটাল দেখছি আমরা 10,500 টাকা লাগবে ফিক্সড, তার মানে তার চেয়ে কম হতে পারবে না, বেশি হতে পারবে না। যদি কম বেশি হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট করার সময়, তাইলে কম হলে সে আরও টাকা নিয়ে আসবে, আর বেশি হলে সেই টাকা সে তুলে নিয়ে যাবে। এবার এই যে নিয়ে আসবে তুলে নিয়ে যাবে তার জন্য কিন্তু জাবেদা হতে পারে, সেইটা কখন বোঝা যাবে, যখন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করে আসব। আর আরেকটা জাবেদা আমরা জানি রিটায়ারমেন্টের হয়, কি হয়, যে ব্যবসা থেকে চলে যাইতেছে তার টাকাগুলো ব্যবসায় ঋণ হিসাবে রেখে যায়, তাহলে আমাদের এখানে আরও 3টা জাবেদা আসতে পারে, সেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পর বুঝতে পারবো। এই যে এখানে আমি জাবেদাগুলো লিখছি কিন্তু এখন বুঝাই দিলে তোমরা বুঝতে পারবে না। এইগুলা এই যে 1টা 2টা 3টে, এই 3টা জাবেদার কথা এতক্ষণ বললাম, টাকা কম হইতে পারে বেশি হইতে পারে আরেকজনের ঋণের টাকা, সেটা কখন, সেটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পর। তাহলে এখন আমরা চলে আসছি এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টের অঙ্কে। ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো এখানে বলা আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপর আমরা লিখছি পার্টিকুলার্স দিশা তিশা নিশা, পার্টিকুলার্স দিশা তিশা নিশা। এইটা তো আমরা কাজ জানা আছে, আমরা শুধু জার্নাল দেখে দেখে এখানে কাজ করে ফেলবো। তাহলে জার্নাল দেখে দেখে এখানে যখন আমরা কাজ করব, প্রথমে লিখতে হবে ব্যালেন্স বিডি 20,000 15,000 10,000 তাদের যে প্রারম্ভিক মূলধন ছিল। তারপর জার্নাল খুঁজে খুঁজে আমাদের লিখতে হবে, যেমন আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলোতে ক্যাপিটাল ছিল না, 4 নাম্বার জার্নালে ক্যাপিটাল ছিল আমাদের জাবেদা ছিল রিভ্যালুয়েশন ডেবিট আর 3টা ক্যাপিটাল ক্রেডিট, তাই আমরা লিখলাম রিভ্যালুয়েশন ক্যাপিটাল দিশা ক্যাপিটাল তিশা ক্যাপিটাল নিশা। তারপর এই যে তারপর আরেকটা জার্নালে ছিল যে গুডউইলের যে জার্নালটা ছিল সেইখানে হয়েছিল কি, তাদের যে 3,600 টাকা যে চলে যাবে তার সেই টাকাটা তাকে কারা দিছিল, দিশা এবং নিশা। জাবেদাটা ছিল দিশা ক্যাপিটাল ডেবিট, নিশা ক্যাপিটাল ডেবিট আর তিশা ক্যাপিটাল ক্রেডিট। তাহলে তিশা ক্যাপিটাল যেহেতু ক্রেডিট, তিশার এখানে আমরা লিখব ক্রেডিটে 3,600, নাম হবে দিশা এর নিশা। আর এইটার মধ্যেই আছে দিশা এবং নিশা ক্যাপিটাল ডেবিট, তাহলে ডেবিট পাশে গিয়ে লিখতে হবে তিশা ক্যাপিটাল, এই যে 1950 আর 1650 এগুলা দিশা এবং নিশার টাকা। এটা সহজ জিনিস, তোমরা শুধু জার্নালে গিয়ে দেখবা যার অঙ্কটা করতেছো তার নামটা কোন দিকে আছে, তার ওই পাশে টাকা বসবে, যে এই পাশকে বলে ডেবিট আর এই পাশকে বলে ক্রেডিট। ডেবিট ক্রেডিট পাশে টাকা বসবে, বিপরীত দিকে নামটা বসবে। তারপর আরও যে কাজটা, সেই কাজটা করার সময় এখন আমাদের এখানে বুঝতে হবে কি, এখন দেখো এখানে আমরা কিছু নিচের দিকে দাগটা দিয়ে দিলাম, দাগটা দেওয়ার পর আমরা জানি দাগের কিছু উপরে লিখতে হয় ব্যালেন্স সিডি। আর এই অঙ্কের ব্যালেন্স সিডি এই যে এখানে 17,500 10,500 আগে থেকে যেহেতু জানা আছে, আমরা লিখে দিব ব্যালেন্স সিডি 17,500 10,500। তারপর এই পাশে দেখো এই যে টাকাগুলা, আর এখানে আছে 15,000 আর আছে 970 3,600, এখানে আছে 10,676, এটা কিন্তু নাই, এখানে কিন্তু এই টাকা নিয়ে আমি কোনো কথা বলি নাই এখনো। তাহলে তিশা যেহেতু চলে যাইতেছে আমরা তিশার কাজটা দেখি। তিশার এখানে এই যে তার যোগফল করলে আসে 19,570, এই যোগফলটা এই পাশে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর এই করে যেহেতু আর কোনো টাকা নাই সে এই টাকাটা ব্যবসার মধ্যে পায়,
তাহলে এই টাকা যেহেতু ব্যবসার মধ্যে পায়, সে তো নিয়ে যায় না, এই টাকাগুলো ব্যবসায় রয়ে গেছে। কী হিসাবে রয়ে গেছে? লোন। তাহলে আমাদের লিখতে হবে তিশার লোন 19,570। দেখো এই বিষয়টা বুঝতে পারছো কিনা? যে চলে যাবে তার মূলধন বাবদ যত টাকা আসবে সেইটা ব্যবসায় ঋণ স্বরূপ থেকে যাবে, সেইটা আর ব্যালেন্স সিডি হবে না, তাই আমরা সেইটাকে এখানে লিখে দিছি তিশার লোন। এবার এখনও বাকি আছে এই 1800 টাকা আর এই 1500 টাকা। এই টাকাগুলো আমরা এখন বুঝাই দিই, খেয়াল করো। আমাদের বলছিল প্রশ্নে যে মূলধন বাবদ তো 28,000 টাকা ফিক্সড হয়ে গেছে, মানে আগে থেকে নির্ধারিত। এখন যদি কোনো কারণে দিশা এবং নিশার ওই টাকা থেকে কম হয় বা বেশি হয়, তাহলে তারা টাকাটা অ্যাডজাস্ট করবে, হয় নিয়ে আসবে না হলে নিয়ে চলে যাবে। তাহলে দেখি আমরা এখানে কি হয়। এই যে এখানে দেখো 20,000 আর এখানে হচ্ছে 1,293, আর এখানে আমার টাকা আছে 17,500 আর 1950। তাহলে দেখা গেল এই পাশটা বেশি, আমরা এই পাশটা যোগ করে 21,293 লিখলাম। এটা এখানেও লিখতে হবে। লেখার পর এখানে যেই 17,500 আর ওই টাকা আছে, এই দুইটা টাকা বিয়োগ করব। বিয়োগ করার পর টাকা আসবে 1843। এখন এই পাশ জানি আমরা ক্রেডিট আর এই পাশ জানি আমরা ডেবিট। ক্রেডিট পাশ মানে তার মূলধন কি হয়েছিল, টাকার কথা ছিল 17,500, কিন্তু হয়ে গেছে 21,293। তাহলে সেটা কি কম হয়েছে নাকি বেশি হয়েছে? অবশ্যই 17,000 থেকে বেশি হয়েছে। তাহলে বেশি যেহেতু হয়েছে, বেশি টাকাটা সে নিয়ে চলে যাবে। কিভাবে? এই যে 21,293 থেকে এই দুটো টাকা বাদ দিলে 1843। বিষয়টা বুঝতে পারছো কিনা আবার বলি। তার এখানে টাকা হয়ে গেছে 21,293, সেইখান থেকে তার এই যে এই পাশে টাকা আছে 17,500 থাকার কথা, কিন্তু তার চেয়ে বেশি হয়ে গেছে। বেশি যেহেতু হয়ে গেছে, অতিরিক্ত টাকাটা সে তুলে নিয়ে যাবে। কিভাবে? এই 21,293 থেকে 17,500 বাদ আর ওই টাকাটা বাদ, তারপর আমরা টাকা পাবো এখানে 18,843। এবার আসো নিশার হিসাবে। যারা বুঝো নাই এখানে আবার খেয়াল করো। প্রথম কথা হচ্ছে এখানে দেখতে হবে যে এই টাকা টাকার জন্য বলছিল ওই টাকা আছে নাকি তার চেয়ে কম বা বেশি। তাহলে আমাদের নিশার ক্যাপিটাল ফিক্সড হয়েছিল 10,500। এই যে ব্যালেন্স শিটে আমরা আগের থেকেই লিখে রাখছি বের করে এইখানে। তাহলে 10,500 যেহেতু আছে ব্যালেন্স সিডি, আর আমাদের এই পাশে টাকা আছে 10,000, আর এখানে আরেকটা টাকা আছে 647, আবার এইখানে আছে দেখো 1,650। এখন এই দুই পাশের মধ্যে দেখা যাচ্ছে এই পাশটা বড়। তাহলে এই পাশ যদি বড় হয়, তার মানে তার ব্যবসায় কি আছে? ঘাটতি আছে। ডেবিট পাশ বড় হলে ব্যবসায় ঘাটতি বোঝায়, ক্রেডিট পাশ বড় হলে ব্যবসায়ের উদ্বৃত্ত বোঝায়। তাহলে এই দুইটার যোগফল 12,150। এই টাকাটা তো আসলে ব্যবসায় থাকার কথা ছিল না, থাকার কথা ছিল 10,500। তাহলে এই 12,150 আমরা ওই দিকেও লিখব। আর এখন আমাদের কাজ কি? শুধু এই টাকা থেকে ওই টাকাগুলো বিয়োগ করে দিলেই হবে। তাহলে 12,150 থেকে 647 বিয়োগ 10,000 বিয়োগ, তাইলে এখানে একটা টাকা বের হবে, সেটা 1,503। আর যেহেতু ব্যবসায় তার ঘাটতি হয়ে গেছে, এই টাকা সে ব্যবসায় নিয়ে আসবে, তাই এই টাকার নাম হবে ক্যাশ ব্রট। আর এই টাকা যে তুলে নিয়ে গেছিল নাম হবে ক্যাশ উইথড্র। কে তুলে নিয়ে গেছিল? দিশা। আর এই টাকা কে নিয়ে আসছে? নিশা। আশা করি বুঝাইতে পারছি। মূলধনের চেয়ে টাকা বেশি হয়ে গেলে সেইটা নিয়ে যাবে, মূলধনের চেয়ে টাকা কম হলে সে নিয়ে আসতে হবে। কোন মূলধন? দুই পাশ হিসাব করে আমাদের দেখতে হবে। যদি ক্রেডিট বড় হয় তাহলে বুঝতে হবে টাকা বেশি হয়েছে, তুলে নিয়ে যাবে। যদি ডেবিট বড় হয় তাহলে বুঝতে হবে টাকা কম পড়ে গেছে, আরও নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে কথা। তারপর এখন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মধ্যে তোমরা প্রশ্নের মধ্যে খেয়াল করো, প্রশ্ন দেখে থেকে আমরা বুঝিয়ে দিব। তিনটা জার্নাল বাকি আছে। এই যে একটা লোন আর ক্যাশ উইথড্র আর ক্যাশ ব্রট, তিনটা জার্নাল আমি আগে দেখাই আসছিলাম, এগুলো এখন বুঝাই দিই। এই যে তিনটা জার্নাল, দিশা একজন টাকা কি করছিল? তুলে নিয়ে গেছে। তাহলে টাকা তুলে নিয়ে গেলে ব্যবসা থেকে টাকা কমে গেছে, তাই দিশা ক্যাপিটাল ডেবিট আর ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। আরেকজন ব্যবসায় টাকা নিয়ে আসছে, তাহলে ক্যাশ হবে ডেবিট আর নিশা ক্যাপিটাল হবে ক্রেডিট। আরেকটা হচ্ছে লোন, তাহলে তিশা ক্যাপিটাল হবে ডেবিট আর তিশার লোন হবে ক্রেডিট। এই তিনটা আমরা ফাঁকা রেখে দিয়েছিলাম, কারণ অঙ্কে গিয়ে বুঝে যাবে এখানে জাবেদা হবে নাকি হবে না। তাই আমরা দেখলাম একটা টাকা তুলে নিয়ে গেছে, একটা জাবেদা হয়েছে, আরেকজন টাকা নিয়ে আসছে, আরেকটা জাবেদা হয়েছে, আর যে চলে গেছে ব্যবসার থেকে তার লোন বাবদ একটা জাবেদা হয়েছে। আমাদের জাবেদা নিয়ে টোটাল কাজ শেষ। এবার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের আমাদের প্রশ্নের মধ্যে তোমরা দেখো, প্রশ্নে প্রথমে দেওয়া ছিল ক্যাশ 6,100। ওই 6,100 সাথে আমাদের দেখতে হবে জার্নালের মধ্যে আর কি কি পরিবর্তন হয়েছে। তাহলে জার্নালে আমরা দেখতে পাইছি ক্যাশ দুইবার পরিবর্তন হয়েছে।
একজন 1843 টাকা তুলে নিয়ে গেছে, তাই আমরা 6100 থেকে 1843 বিয়োগ করব। আরেকজন 1503 টাকা নিয়ে আসছে, সেইটা যোগ হবে। টোটাল হিসাব করলে 5760। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, সেইটার টাকা ছিল 5000, আগে থেকেই সঞ্চিতি ছিল 200, নতুন করে বলছে আরও 50, তাহলে টোটাল হবে 5000 থেকে 250 বাদ দিলে 4750। ইনভেন্টরি টাকা ছিল 8000, সেইটা বলছে 5% কমে যাবে, তাহলে 5%-এ 400 টাকা কমে 7600। মেশিনারি আগে ছিল 8500, বলছে 4% কমে যাবে, 340 কমে গেলে 8160। ল্যান্ড বিল্ডিং বলছে আগে ছিল 25000 আর বলছে 20% এপ্রিসিয়েট মানে বৃদ্ধি পাবে, তাহলে 20%-এ বৃদ্ধি পায় 5000। ল্যান্ডের 25000 যোগ 5000 30000, যোগ করে ফেললে 56270। আমাদের এই অঙ্কেও কিন্তু গুডউইল ছিল, সেটা ছিল ফিক্সড হলে কিন্তু গুডউইল ব্যালেন্স শিটে আসবে না, যদি ভ্যালুড হয় তাহলে আসবে, এই কথা যেন মনে থাকে। তাই জন্য আমাদের এই অঙ্কে গুডউইলে কোনো টাকা আসে নাই। লাইবিলিটিস পাশে আমাদের প্রশ্নে দেওয়া ছিল অ্যাকাউন্টস পেয়েবল 7400। এই যে 7400 ছিল, সেটা কোনো পরিবর্তন হয় নাই, তাই আমরা এখানে লিখে রাখছি। তারপর আমাদের প্রশ্নে ছিল ক্যাপিটাল, কিন্তু যে ক্যাপিটাল দেওয়া ছিল সেটা ছিল ওল্ড ক্যাপিটাল, কিন্তু আমাদের লিখতে হবে নিউ যে ক্যাপিটাল আমরা বের করছি সেইটা কোনটা। এই যে ব্যালেন্স সিডিএ 17500 আর 10500, এইটা দুইজন ব্যবসায়ী রয়ে গেছে, তাই তাদের দুইজনেরটা লেখা লাগবে, দিশা এবং নিশা। একজন তো চলে গেছে, সেটা বাদ, তাহলে দিশা 17500, 10500, 28000, এটা বলাই রাখছিল। তাছাড়াও প্রশ্নে আরও দুইটা দায় আছে, একটা হচ্ছে লাইবিলিটি বাবদ যে ড্যামেজ হয়েছিল 1300 টাকা, আর তিশার যে লোন হিসাবে টাকা ব্যবসায় রেখে গেছিল সেইটা 19570। এই যে তার মূলধনের টাকা ব্যবসায় রয়ে গেছে, সেটা মূলধন বলা যাবে না, সেটা লোন। 19570 যোগ করে ফেললে 56270। এই এখন এখানে নিচে আমি কিছু বিষয় লিখে রাখছি, এগুলো তোমরা ভালো করে খেয়াল করো। নিউলি ক্যাপিটালের তো আগে বুঝাই দিলাম, ফিক্সড টাকা দিশা এবং নিশার মূলধন আগেই ফিক্সড করা হয়েছে 28000, সেইটা আমরা ভাগ করে দিছি নতুন রেশিও দ্বারা। তারপর এটা আমরা ব্যালেন্স সিডি লিখে দিলাম, অঙ্ক তো করে আসছে। এখানে লিখছি দেখো, ক্যাশ ব্রট নিশা 1503, সে যে 1503 টাকা নিয়ে আসছে, কেন নিয়ে আসছে? মূলধন 10500 থেকে কম হয়েছে, তাই নিশা ব্যবসায় নগদ এত টাকা দিয়েছে। ক্যাশ উইথড্র, যে তুলে নিছে কে নিছে? দিশা, তাহলে দিশা 1803 টাকা তুলে নিয়েছে, কেন? 1843। মূলধনের 17500 থেকে টাকা বেশি হয়েছে, টাকার কথা ছিল 17500, কিন্তু থেকেছে আরও বেশি, তাই সে দিশা অতিরিক্ত 1843 টাকা তুলে নিয়েছে। আশা করি অঙ্কটা বুঝাইতে পারছি। ভালো করে শুনে তারপর প্রশ্ন বুঝে খাতার মধ্যে অঙ্কটা প্র্যাকটিস করলে তোমরা পারবা, আর এই নিয়মের যে অঙ্কগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করলে পারবা। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে রেখে দিলাম।